So, hello student, how are you? I am Dr. Noyan Roy and welcome to my Pyara Sa YouTube channel Uranium. And let's start. দেখো আজ আমরা পড়ব বাষ্পচাপ ও সেই সংক্রান্ত রাউল্টের সূত্র নিয়ে। বুঝতে পারছো? তো প্রথমে আমরা জেনে নিই বাষ্পচাপ নিয়ে প্রথমে আমরা জানি, তারপরে আমরা রাউল্টের সূত্রে আসবো। বেশ, দেখো প্রথমে আমরা একটা বেশ বড় সড়ো একটা বিকার নিয়ে ফেলি। বুঝতে পারছো? বেশ বড় সড়ো একটা বিকার নিচ্ছি। ধরো এরকম একটা বিকার নিলাম। বুঝতে পারছো? ওকে, এই বিকারটা কিন্তু ওপরটা কিন্তু কভার দেওয়া আছে, মানে এটা এয়ার টাইট। বাইরে থেকে কিছু মালপত্র বাইরে যেতে পারবে না, ভেতর থেকে কিন্তু কিছু মালপত্র বাইরে আসতে পারবে না। ওকে, ধরো এটা এয়ার টাইট করা আছে। বেশ, এখানে আমি কি নিয়েছি? এখানে ধরো আমি কোনো একটা তরল নিয়েছি, পিওর একটা তরল। ধরো জলই নিয়েছি। বুঝতে পারছো? জল নিতে পারি, মিথানল নিতে পারি, অ্যালকোহল নিতে পারি, ইথার নিতে পারি। ধরো আমি এখানে জল নিয়েছি, পিওর ওয়াটার, একটা তরল নিয়েছি। ওকে, বেশ, আমি এখানে একটা তরল নিয়েছি, পিওর বিশুদ্ধ তরল। এখানে আমি একটা তরল নিয়েছি। বেশ, ধরো আমি কি করছি, একদম প্রথমে আমি ধরো কি করেছি, এই জাস্ট বিকারের মধ্যে তরল নিয়েছি, ওপরটাকে আমি কি করেছি, কিছুটা কভার দিয়ে আটকে দিয়েছি। এবারে ধরো আমি যদি এই জায়গাটার এর মধ্যে যদি চাপটা মাপার চেষ্টা করি, পি এর ওপরে চাপ মাপার চেষ্টা করি, যেটা পি দিয়ে লিখছি, তাহলে আমি কি দেখবো বলো তো, চাপটা কত হবে? একদম প্রথমে জাস্ট জলটা এর মধ্যে ঢেলেছি, মানে যে তরলটা আমি নিয়েছি, ধরো আমি জলই নিয়েছি, জলটা আমি এই পাত্রের মধ্যে ঢেলেছি। তারপর আমি ঢালার পর ওপরে এই কভারটা দিয়েছি, ওপরে মানে এটাকে আমি জাস্ট এয়ার টাইট করেছি। তারপরে এটাকে আমি চাপ মাপার চেষ্টা করছি। তো চাপটা কত হবে? ওকে, চাপটা কত হবে বলতো? চাপটা হবে যে বাইরে যে বায়ুমণ্ডলের চাপ, বাইরে যে তার সঙ্গে সমান হবে। সেটা কত হবে? ধরো বললাম যে ধরো বাইরের চাপ বললাম 1 অ্যাটমসফিয়ার, 1 ATM, এক বায়ুমণ্ডলের চাপ, তার সঙ্গে সমান হবে। ওকে, এবারে দেখো আমি কি করছি, আমি না এইখানকার চাপ আর কি কিছুক্ষণ পরপর, এই জল এখানে দেওয়ার পর কিছুক্ষণ পরপর আমি মাপছি। ধরো আমি 10 মিনিট পরে চাপটা মাপলাম, 10 মিনিট পরে মাপছি, 20 মিনিট পরে মাপছি, 30 মিনিট পরে মাপছি। এমনি করে আমি চাপ আস্তে আস্তে মেপে যাচ্ছি। কি দেখবো বলো তো? দেখবো যে এখানকার চাপটা না, দেখবো যে এখানে চাপটা প্রথমে ধরো ছিল পি ছিল, তারপরে ধরো হবে কিছুক্ষণ পর চাপটা বেড়ে হচ্ছে P1, তারপরে ধরো চাপটা বেড়ে হবে P2। চাপটা কিন্তু আস্তে আস্তে কিন্তু চাপটা বাড়তে থাকবে। ঠিক আছে, চাপটা আস্তে আস্তে বাড়তে থাকবে। ওকে, তো কিছুক্ষণ পরে দেখবো চাপটা ধরো বললাম যে চাপটা ধরো P3-তে এলো আর কি। তারপরে দেখবো চাপটা কিন্তু আর বাড়ছে না। তাহলে কী হলো? প্রথম দিকে কিন্তু চাপটা আস্তে আস্তে বাড়তে P1 থেকে P থেকে P1, P2, P3 হলো। তারপরে কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু চাপটা দেখছি আর বাড়ছে না, চাপটা কিন্তু ফিক্সড হয়ে গেছে। এখানে ভেতরকার চাপটা তখন দেখছি ফিক্সড হয়ে গেছে। তো এখানে দেখো দুটো প্রশ্ন অ্যারাইজ করছে। প্রথম হচ্ছে যে এখানকার চাপটা বাড়ছে কেন? ওকে, পি থেকে বাড়তে P3, চাপটা বাড়লো কেন? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বেশ বেড়েছে তো ভালোই হয়েছে, খারাপ কী আছে? তো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বাড়তে থেমে গেল কেন? ওকে, এই P3-তে এসে এখন একটা নির্দিষ্ট চাপে এসে ফিক্সড কেন হয়ে গেল? ওকে, বেশ, তাহলে আমাদেরকে দুটো প্রশ্নের অ্যান্সার আমাদেরকে পেতে হবে। দেখো এবার চলে আসি কেন এরকম হয়। ধরো আমি এখানে যেই তরলটা নিয়েছিলাম, বললাম যে এইগুলো হচ্ছে তরলের অণু। ধরো একটু বড় করে লিখি, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। এইগুলো হচ্ছে তরলের অণু। বুঝতে পারছো? মোটামুটি তরলের অণুগুলো লিখেছি। বেশ, এইগুলো হলো তরলের অণু। বেশ, এবারে দেখো একদম ওপরে দেখো যে এই যে অণুগুলো আছে, এই যে আমি যে ডট দিচ্ছি, এই যে অণুগুলো আছে, এইগুলো হচ্ছে বলবো সারফেসের অণু। মানে তরলের যে ওপরে সারফেস আছে, ওপরে যে পৃষ্ঠতল আছে, সেই পৃষ্ঠতলের মধ্যে এই ফার্স্ট লেয়ার, পৃষ্ঠতলের মধ্যে এই অণুগুলো আছে। ওকে, আর এইগুলো হচ্ছে মাঝখানের, মানে তার পৃষ্ঠতলের নিচের যে অণুগুলো, নিচে বিভিন্ন লেয়ারগুলো আছে, সেই বিভিন্ন লেয়ারের এই অণুগুলো। বুঝতে পারছো? ধরো
আমি ধরো পৃষ্ঠ ধরে একটা অণু নিচ্ছি, ধরো এ অণুটা নিয়েছি, ওকে। এবারে দেখো আমি যদি লক্ষ্য করে দেখি, ধরো এই অণুটা কী হবে, অণুগুলোর মধ্যে কী হয়, অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করে। তাহলে এখন কী হবে, এই অণুটায় কী হবে, এই অণুটা আকর্ষণ করবে, এটাকে এই অণুটা আকর্ষণ করবে, এইটা আকর্ষণ করবে, এইটা আকর্ষণ করবে, এইটা আকর্ষণ করবে। আশা করি তোমরা বুঝতে পারছো আশা করছি, ওকে বেশ। তাহলে দেখো এই যে অণুটার ওপরে, এই অণুটার ওপর কিন্তু দেখো ডান দিকে, বাঁ দিকে, নিচের দিকে সব দিকে চাপ আছে, কিন্তু ওপরের সব দিকে আকর্ষণ বল কাজ করছে, কিন্তু দেখো ওপরের দিকে, এই অণুটার ওপরের দিকে কিন্তু কোনো আকর্ষণ বল কাজ করছে না, ওকে। মানে এই অণুটার ওপরে কিন্তু একটু আনসিমেট্রিক্যাল, অপ্রতিসম বল কাজ করছে, ওপরের দিকে কিন্তু সেরকম কোনো বল কাজ করছে না, বুঝতে পারছো। কাজ করছে সেটা এখানে, যেহেতু এখানে বায়ুর অণুগুলো আছে, বায়ুর অণুগুলো কিন্তু একটু হলেও কিন্তু ওকে আকর্ষণ করছে, কিন্তু সেটা ততটা কিন্তু বেশি নয়। ওটা ভেতর দিকে যে পরিমাণ আকর্ষণ বল ফিল করছে, তার থেকে কিন্তু ওপরের দিকে আকর্ষণ বলের পরিমাণটা তুলনামূলক কিন্তু কম ফিল করছে, বুঝতে পারছো বেশ। এবারে দেখো যেটা ভেতরে যে মলিকুলগুলো আছে, ভেতরের মলিকুলগুলো দেখো, ধরো এই মলিকুল আমি নিচ্ছি, এই দেখো সব দিক থেকে মোটামুটি একই রকম আকর্ষণ বল অনুভব করছে। মানে এই অণুগুলো যেগুলো তরলের ভেতরে যে অণুগুলো আছে, সেইগুলো একটা সিমেট্রিক্যাল বা একটা প্রতিসম বল কাজ করছে এইগুলোর মধ্যে। এর ফলে কি হয় দেখো, যেগুলো সারফেস যে মলিকুলগুলো আছে ওরা একটু আনস্টেবল হয়, ঠিক আছে, একটু অস্থায়ী প্রকৃতির হয়ে পড়ে, ঠিক আছে। এর ফলে কি হয়, ওদের কাইনেটিক এনার্জিটা তুলনামূলক বেশি হয়, বলে কি এরা কিন্তু খুব সহজেই কিন্তু এই লিকুইড স্টেট থেকে বা তরল অবস্থা থেকে এরা কিন্তু বাষ্পীয় অবস্থায় আসতে পারে। মানে কীরকম, ধরো এইখান থেকে এরা কিন্তু সহজেই ধরো এই অণুটা সহজেই কিন্তু এখান থেকে এই পৃষ্ঠতল ছাড়িয়ে ধরো এখানে চলে আসতে পারে, ওকে এই অণুটা আসতে পারে। এরকম করতে পারে কি, এরকম তরলের অণুগুলো, অনেক অণু কিন্তু এই পৃষ্ঠতল থেকে এটা হচ্ছে বাষ্পীয় অবস্থায় বা গ্যাসীয় অবস্থায় চলে আসতে পারে, বেশ। এর ফলে কি হয় দেখো, এই যে চলে আসার প্রক্রিয়াটা, এই যে তরল অবস্থা থেকে যে বাষ্পীয় অবস্থায় আসছে, এই যে প্রক্রিয়াটা, এইটাকে বলে, এই যে প্রক্রিয়াটা এটা বলে, তোমরা জানো এটাকে বলে বাষ্পীভবন, ঠিক আছে, বাষ্পায়ন বা বাষ্পীভবন, ঠিক আছে, বা এটাকে বলে ভেপোরাইজেশন, বাষ্পায়ন বা বাষ্পীভবন, বুঝতে পারছো। এবারে দেখো এর ফলে কি হয় দেখো, এই যে অণুগুলো যখন ওপর দিকে আসছে আর কি, বাষ্পীয় অবস্থায় আসছে, এর ফলে কি হচ্ছে, এখানকার তো বায়ুর অণুগুলো ছিলই, প্লাস এক্সট্রা এই জলের অণুগুলো চলে এসে, এই তরলের অণুগুলো এখানে আসছে। এর ফলে কি হচ্ছে, এখানকার চাপ কিন্তু আস্তে আস্তে চাপগুলো কিন্তু বাড়ছে, বেশ। এবারে দেখো যখন ধরো প্রথম দিকে এখানে অণুসংখ্যা ভীষণ কম, সময়ের সঙ্গে সঙ্গে কী হবে, এখানে অণুসংখ্যা আস্তে আস্তে বাড়তে শুরু করে। এর ফলে কি হয় দেখো, বাড়ার সঙ্গে সঙ্গে কী হয়, কিছু অণু কিন্তু এই ভেপার স্টেট থেকে কিন্তু আবার এই লিকুইড স্টেটে আসতে শুরু করে, বুঝতে পারছো। অণুসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে কিছু অণু কিন্তু এই বাষ্পীয় অবস্থা থেকে তরল অবস্থা শুরু করে। মানে এই যে প্রক্রিয়াটা হয়, এইটা কি বলে বলতো, এই প্রক্রিয়াটাকে বলছে, এই যে প্রক্রিয়া এইটাকে বলছে বাষ্পায়নের উল্টো প্রক্রিয়া, এটাকে বলছে ঘনীভবন, ওকে, কনডেনসেশন, বা এইটাকে বলছে ঘনীভবন প্রক্রিয়া, ওকে, এইটাকে বলছে ঘনীভবন প্রক্রিয়া। তাহলে দেখো একদম প্রথম দিকে কিন্তু এই যে বাষ্পায়ন প্রক্রিয়াটা বেশি ছিল, তারপরে কি সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু এই ঘনীভবন প্রক্রিয়াটা কিন্তু রেটটা আস্তে আস্তে বাড়ছে, বুঝতে পারছো, বেশ। এর ফলে কি হয় দেখো, একটা সময় এরকম আসে যখন হয় কি, এই বাষ্পায়ন আর ঘনীভবন এই দুটো প্রক্রিয়ার রেটটা সমান হয়ে যায়। কি হয়, এই বাষ্পায়ন ইকুয়াল টু হয়ে যায় ঘনীভবন, এই দুটো প্রক্রিয়ার রেটটা সমান হয়ে যায়, বুঝতে পারছো। তখন এই যে পর্যায়ে এটাকে বলতে কি বলা হয়, যে এই অণুগুলো কি হচ্ছে, ভেপার স্টেট মানে বাষ্প অবস্থা তরল অবস্থার মধ্যে একটা সাম্য অবস্থায় চলে এসেছে। তাহলে এটা একটা সাম্য অবস্থা সূচিত করে, ঠিক আছে, এটা একটা সাম্য অবস্থার প্রকাশ করে, বুঝতে পারছো। মানে তখন কী হয়, সাম্য অবস্থায় কী হচ্ছে, এই বাষ্পায়ন যেই হারে অণুগুলো তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় আসছে, সেই একই হারে বাষ্পীয় অবস্থা থেকে অণুগুলো তরল অবস্থায় আসছে। তাহলে এখানে একটা সাম্য অবস্থা কাজ করে, বেশ। এর ফলে কি হয়,
এর ফলে কি হয় যে এখানকার যে চাপটা বাড়ছিল, যেই এই দুটো প্রক্রিয়ার হারটা সমান হয়ে গেল তখন কি হচ্ছে, তখন কিন্তু এখানে কিন্তু অনুসংখ্যাও কিন্তু ফিক্সড হয়ে গেল। ধরো আমি বললাম যে একটা সময় পরে ধরো এখানে অনুসংখ্যা ছিল 500 কার অনুসংখ্যা, এই তরলের অনুসংখ্যা। এইটা কিন্তু এই যখন এই সাম্যাবস্থা চলে আসে তারপরে কিন্তু এখানকার অনুসংখ্যা কিন্তু এই 500ই থেকে যাবে, এটা কিন্তু আর বাড়বে না যতক্ষণ আমি টেম্পারেচারটা পাল্টাচ্ছি। তা এর ফলে কী হচ্ছে, এই চাপটা কিন্তু বাড়তে একটা স্টেজে এসে এখানে ফিক্সড হয়ে গেল। বুঝতে পারছো? তাহলে দেখো দুটো প্রশ্নের অ্যান্সার আমি পেয়ে গেছি। প্রথম প্রশ্ন হচ্ছে চাপ কেন আস্তে আস্তে বাড়ছিল, তার কারণ হচ্ছে যে যেহেতু অনুসংখ্যা আস্তে আস্তে বাড়ছে, তার প্রথম যে অনুসংখ্যা ছিল 1, তারপর 2, তারপর 3 করতে 500 এলো, বলে চাপ আস্তে আস্তে বাড়ছিল। এবারে চাপটা ফিক্সড কেন হয়ে গেল, কারণ যখন সাম্যাবস্থা ছিল তখন কী হচ্ছে, বাষ্পায়ন আর ঘনীভবনের রেটটা সমান হয়ে গেল, তখন কি হচ্ছে এখানকার অনুসংখ্যা ফিক্সড হয়ে গেল, ফলে কি হচ্ছে এখানকার চাপটাও কিন্তু আর বাড়ছে না, চাপটা ফিক্সড হয়ে গেল। বেশ, এই যে সাম্যাবস্থা, এই পর্যায়ে এখানে যে চাপটা হয়, এখানে এই যে ভেপারটা, এই যে বাষ্প, এই যে তরলের যে অণুগুলোর জন্য যে চাপের সৃষ্টি হয় সেইটাকে বলছে বাষ্পচাপ। বুঝতে পারছো? এটাকে বলছে ভেপার প্রেসার, বা এইটাকে বলছে বাষ্পচাপ, বা এটাকে বলছে ভেপার প্রেসার। এটাকে আমি শর্টে বলবো ভিপি মানে ভেপার প্রেসার। ওকে, বেশ, তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো বাষ্পচাপ জিনিসটা কি, তোমরা আশা করছি বুঝতে পেরেছো। এরপর আমরা দেখব যে বাষ্পচাপটা কখন বাষ্পচাপটা পাল্টে যায়, মানে কোন কোন বিষয়ের ওপর বাষ্পচাপটা নির্ভর করে। বুঝতে পারছো? দেখো, বাষ্পচাপ, আমি ভেপার প্রেসার লিখি, ভিপি লিখি, কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে। আমি ধরো তিনটে পাত্রের মধ্যে আমি তিনটে তরল নিয়েছি। ধরো আমি এখানে নিয়েছি, এখানে নিয়েছি ওয়াটার, এখানে ধরো নিয়েছি ওয়াটার, এখানে ধরো নিয়েছি আমি একটা মিথানল বা একটা অ্যালকোহল। ওকে, সবগুলোই কিন্তু প্রত্যেকটা পাত্র কিন্তু এখানে মুখটাকে ঢাকা দেওয়া আছে। বুঝতে পারছো? ঢাকা না দিলে কী হবে, এখানে কিন্তু বাষ্প কিন্তু ফর্মই করে না, বাষ্প কী হবে, বাষ্প কিন্তু বাইরে বেরিয়ে চলে যাবে। বুঝতে পারছো? এখানে ধরো নিয়েছি আমি কোনো একটা ইথার নিয়েছি, ধরো আমি বললাম ডাইইথাইল ইথার, ETOET। ওকে, ডাইইথাইল ইথার। বেশ, এবারে ধরো তোমাদের কি মনে হয় যে এই প্রত্যেকটা ক্ষেত্রে কি বাষ্পচাপ একই হবে? এখানে যে এর ওপরে যে বাষ্পচাপ, এর ওপর যে বাষ্পচাপ, সেগুলো কি একই হবে? ধরো জলের ক্ষেত্রে বাষ্পচাপ বলছি P(H2O), P0 দিলাম কেন বলো তো, যেহেতু এটা পিওর ওয়াটার, ঠিক আছে, P0H2O। এখানে আমি এটাকে বললাম P0CH3OH, এখানটাই বললাম P0 ইথার বলছি। ওকে, এখন এই সব ক্ষেত্রে কি বাষ্পচাপগুলো একই হবে? না, জানো কি হয়, জানো যে এই জায়গাটায় পি ইথারটা সবচেয়ে ম্যাক্সিমাম হয়, যে P0 ইথার এর বাষ্পচাপ এই তিনটের মধ্যে সব থেকে বেশি, আর P0H2O এর বাষ্পচাপটা এই তিনটের মধ্যে সব থেকে কম। কেন এরকম হলো? দেখো আমরা এখানে চলে আসি যে বাষ্পচাপটা, দেখো যে যত এখানে যে অণুগুলো আছে, এই কোনো তরলের মধ্যে যে অণুগুলো আছে, যত এদের মধ্যে আকর্ষণ বলের পরিমাণটা যত বেশি হবে, এই অণুগুলো কিন্তু তত সহজে কিন্তু তরল অবস্থা থেকে ভেপার স্টেটে কিন্তু তত সহজেরা আসতে পারবে না। মানে আমি যদি উল্টো করে বলি, যে যখন এই তরলের অণুগুলোর মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল যত কম হবে, এরা তত সহজে কিন্তু ভেপার স্টেটে বা গ্যাসীয় অবস্থায় আসতে পারবে। ফলে কি হচ্ছে, এদের বাষ্পচাপ তত বেশি হবে। মানে অণুগুলোর মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল যত কম হবে, বাষ্পচাপ তত বেশি হবে। বুঝতে পারছো? তাহলে এইটা জেনে রাখো যে বাষ্পচাপটা, ভেপার প্রেসারটা হচ্ছে প্রপোর্শনাল টু, মানে ব্যস্তানুপাতিক কার সঙ্গে, সেটা হচ্ছে আন্তরাণবিক আকর্ষণ বল। আন্তরাণবিক
আকর্ষণ বল। আকর্ষণ বল যত বেশি হবে বাষ্পচাপ তত কম হবে, আন্তঃনাণবিক বল যত কম হবে বাষ্পচাপ তত বেশি হবে। বুঝতে পারছো? বেশ, এবারে দেখো জলের অণুগুলোর ক্ষেত্রে এদের মধ্যে কিন্তু এই জলের মধ্যে স্ট্রং এইচ বন্ধন আছে। বুঝতে পারছো? মিথানল অণুগুলোর ক্ষেত্রেও কিন্তু স্ট্রং এইচ বন্ধন আছে, কিন্তু এইটা জলের মতো এতখানি স্ট্রং নয়। বুঝতে পারছো? তার মানে কি, যে জলের ক্ষেত্রে কিন্তু জলের অণুগুলোর মধ্যে আন্তঃনাণবিক আকর্ষণ বলটা অনেক বেশি। ইথারের ক্ষেত্রে কী হয়, ইথারের অণুগুলোর মধ্যে কিন্তু কোনো রকম হাইড্রোজেন বন্ধন কাজ করে না। এদের মধ্যে কাজ করে যে ডাইপোল ইন্টারাকশন, একটা উইক একটা আকর্ষণ বল কাজ করে। এর ফলে কি হচ্ছে, ইথার অণুগুলোর মধ্যে যে আন্তঃনাণবিক আকর্ষণ বলের পরিমাণটা তুলনামূলক অনেকটাই কম, ফলে এর ভেপার প্রেসারটা অনেকটাই বেশি হয়। বুঝতে পারছো? তাহলে দেখো আমি বলতে পারি যে সমস্ত তরলের মধ্যে আন্তঃনাণবিক আকর্ষণ বল কম তাদের বাষ্পচাপ বেশি, আর যাদের ক্ষেত্রে আন্তঃনাণবিক আকর্ষণ বল বেশি তাদের ক্ষেত্রে বাষ্পচাপ কম হবে। বুঝতে পারছো? বেশ, এবারে আমি চলে আসি দ্বিতীয় পয়েন্টে চলে আসি। এর জন্য কিন্তু আমাকে ওপরের অংশটা একটু হলেও মুছে ফেলতে হবে। বুঝতে পারছো? তো মুছে ফেলি। বেশ, দেখো দ্বিতীয় কোন কারণের ওপরে বাষ্পচাপ নির্ভর করে, সেটা হচ্ছে টেম্পারেচার বা তাপমাত্রার উপরে বাষ্পচাপ কিভাবে নির্ভর করে। বুঝতে পারছো? দেখো আমরা কী জানি বলতো, যে কোনো তরল হোক বা গ্যাসের হোক, যে অণুগুলোর যে কাইনেটিক এনার্জি বা যেটা গতিশক্তি, এটা কার উপর নির্ভর করে বলতো? গতিশক্তিটা হচ্ছে প্রপোর্শনাল টু কেলভিন স্কেলে তাপমাত্রা। ঠিক আছে? কেলভিন স্কেলে তাপমাত্রার উপরে কোনো তরলের বা গ্যাসের অণুগুলোর গতিশক্তি ওই তরল বা গ্যাসের কেলভিন স্কেলে যে তাপমাত্রা তার সঙ্গে সমানুপাতিক। মানে কি হয়, তাপমাত্রা বাড়লে কি হবে, অণুগুলোর গতিশক্তি বাড়ে, তাপমাত্রা কমলে অণুগুলোর গতিশক্তি কমে। এর ফলে কি হয় দেখো, এবারে গতিশক্তি বাড়লে কি হয়, গতিশক্তি বাড়লে দেখো খুব সহজেই কিন্তু কোনো তরলের অণুগুলো কি হবে, তরলের অণুগুলো কিন্তু খুব সহজেই কিন্তু ওরা তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় খুব সহজেই আসতে পারে। তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় খুব সহজে আসতে পারে যদি এই অণুগুলোর কাইনেটিক এনার্জি বা গতিশক্তি যদি বৃদ্ধি পায়, অণুগুলো সহজেই কিন্তু ভেপার স্টেটে সহজেই আসতে পারে। এর ফলে কি হচ্ছে, বাষ্পচাপটাও বৃদ্ধি পাবে। ঠিক আছে? ভেপার প্রেসারও কিন্তু বাড়তে থাকবে। ঠিক আছে? কখন বাড়তে থাকবে, যদি অণুগুলোর কাইনেটিক এনার্জি বা গতিশক্তি যদি বাড়তে থাকে, তাহলে ওই তরলের ভেপার প্রেসার বাড়তে থাকবে। তাহলে আমি কি বলতে পারি, দেখো তো, ভেপার প্রেসারটা হচ্ছে যে প্রপোর্শনাল টু টি, তাপমাত্রার সঙ্গে কেলভিন স্কেলে তাপমাত্রার সঙ্গে সমানুপাতিক। তাপমাত্রা বাড়লে কি হবে, ভেপার প্রেসার বাড়বে, তাপমাত্রা কমলে ভেপার প্রেসার কমবে। ওকে, বেশ। দেখো আমরা দেখলাম যে পিওর তরলের ক্ষেত্রে বা পিওর দ্রাবকের ক্ষেত্রে বাষ্পচাপ কীভাবে সৃষ্টি হয় সেটা দেখলাম। এবারে আমরা দেখব যে দ্রবণের ক্ষেত্রে বাষ্পচাপ। বুঝতে পারছো? চলো, ধরো আমি এই জন্য একটা বেশ বড় সড়ো একটা দ্রবণ নেব। একটা ধরো বেশ একটা বড় বিকার নিতে হবে। বেশ, ওকে, ধরো একটা বিকার নিয়েছি, যথারীতি এটা হচ্ছে এয়ারটাইট, আর বলছি না। বেশ, ওকে, তাহলে এটা একটা দ্রবণ নিয়েছি। কী নিয়েছি? দ্রবণ। এটা আমি একটা দ্রবণ নিয়েছি। দ্রবণ, ধরো বললাম যে দ্রবণে যে দ্রাবক সেটাকে আমি 1 দিয়ে প্রকাশ করছি। দ্রাবককে আমি লিখব 1 দিয়ে, আর এখানে যে দ্রাব আছে সেটাকে আমি লিখব 2 দিয়ে। বোঝা গেছে? বেশ, এবারে দেখো এখানে যে দ্রাবটা নিয়েছি না, দ্রাবটা দু রকমের হতে পারে। দেখো কি হতে পারে, দেখো একটা হতে পারে, দ্রাবটা হতে পারে উদ্বায়ী বা যেটাকে বলে ভোলাটাইল। এর মানে কি? উদ্বায়ী বা ভোলাটাইল হতে পারে। আর একটা হতে পারে অনুদ্বায়ী বা যেটা বলছে নন ভোলাটাইল।
দেখো উদ্বায়ী দ্রাবক কোনগুলো, যখন দেখব যে এখানে যে বাষ্প এখানে যে বাষ্প ফর্ম হবে, যদি দেখা যায় যে ওই বাষ্পের মধ্যে দেখা যায় যে দ্রাবের অণুগুলোও আছে, তাহলে সেটা তখন বলবো যে দ্রাবটা হচ্ছে উদ্বায়ী দ্রাবক। যেমন আমি যদি নিই, জলের মধ্যে আমি অ্যালকোহল গুলে দিয়েছি, মিথানল গুলে দিয়েছি, ইথানল গুলে দিয়েছি, তখন কী হয় বলো তো, তখন দেখবো যে ধরো এইগুলো বললাম আমি, আমি এখানে জল নিয়েছি, জলের মধ্যে ইথানল গুলেছি, জলটা হচ্ছে বললাম দ্রাবক আর ইথানলটা হচ্ছে দ্রাবক। তখন কি হয় বলো তো, তখন ধরো এইগুলোকে বলছি আমি, এই বাষ্পের মধ্যে এইগুলো হচ্ছে জলের অণু, ওকে থাকবে তো, এরা হচ্ছে বাষ্প অবস্থায় আছে, একটু আগে আমরা দেখলাম। আর কি হবে দেখবো যে এর সঙ্গে সঙ্গে, এখানে আমি সলিড ফর্ম দেখাচ্ছি, এর সঙ্গে সঙ্গে কিছু পরিমাণ কিন্তু ইথানলের অণুও থাকবে, বুঝতে পারছো? মানে কি হচ্ছে, বাষ্পের মধ্যে কিন্তু দ্রাব্য এবং দ্রাবক উভয়ের অণুই থাকছে। যখন দেখবো যে বাষ্পের মধ্যে দ্রাবের অণুও থাকছে, সেই ধরনের দ্রাবকে বলবে উদ্বায়ী দ্রাবক, বুঝতে পারছো? আর যদি দেখা যায় যে এই যে বাষ্পের মধ্যে কোনো দ্রাবের কোনো অণু নেই, তখন সেই ধরনের দ্রাবকে বলবো অনুদ্বায়ী দ্রাবক। সাধারণত যেগুলো কঠিন দ্রাবক হয়, যেমন ধরো নুন, চিনি, গ্লুকোজ, সুক্রোজ, ইউরিয়া, এইগুলো সাধারণত অনুদ্বায়ী দ্রাবক হয়, বুঝতে পারছো? বেশ, চলো এবারে দেখো, হ্যাঁ আমরা প্রথম ক্ষেত্রে পড়বো, আমরা উদ্বায়ী দ্রাবক নিয়ে পড়বো, তারপরে আমরা অনুদ্বায়ী দ্রাবক নিয়ে জানবো, বুঝতে পারছো? মানে উদ্বায়ী দ্রাবযুক্ত দ্রবণ নিয়ে প্রথমে পড়বো, তারপরে আমরা আসবো অনুদ্বায়ী দ্রাবযুক্ত দ্রবণ, বোঝা গেছে? বেশ, এবার একটা কথা বলি, তোমাকে এখানে দেখো, এখানে এসো, ধরো বললাম যে এখানে দ্রাবকের মোল ভগ্নাংশ হচ্ছে ζ1, বা তোমরা এটাকে x1 দিয়ে চালিয়ে দাও, x1, আর দ্রাবর মোল ভগ্নাংশ হচ্ছে মানে এই দ্রবণে ζ2 বা x2, বোঝা গেছে? বেশ, এবারে দেখো আমি কি হয়, এখানে কি হবে, এখানে বাষ্প ফর্ম হবে, দেখো অলরেডি বাষ্প ফর্ম হয়েছে। এর ধরলাম যে এই যে বাষ্প ফর্ম হয়ে সাম্যাবস্থায়, যখন এটা সাম্যাবস্থায় পৌঁছায়, তখন ধরলাম যে এই দ্রবণের যে বাষ্পচাপ, সেটা ধরলাম যে পি, কি ধরলাম, পিটা হচ্ছে কি বললাম, এটা হচ্ছে দ্রবণের বাষ্পচাপ, ভেপার প্রেসার অফ সলিউশন। আমি এটা লিখছি না, বেশ লিখে ফেলি, বুঝতে পারছো? দ্রবণের বাষ্পচাপ, সেটাকে আমি পি দিয়ে ডিনোট করছি। বেশ, এবারে দেখো কি হয়, এই বাষ্পের মধ্যে কি আছে, দ্রাবকের অণুগুলো আছে, প্লাস হচ্ছে দ্রাবের অণুগুলো আছে। ধরলাম যে দ্রাবকের জন্য বাষ্পচাপ হয়েছে P1 দ্রাবকের জন্য, এটা কি বলে বলো তো, এটা বলে আংশিক বাষ্পচাপ। মানে কোনো একটা গ্যাস মিক্সচারের মধ্যে কোনো একটা উপাদানের যে চাপ, সেটা বলে আংশিক চাপ। তাহলে এটাকে বলবো কি, P1টা হচ্ছে দ্রাবকের আংশিক চাপ, আর বললাম যে P2 হচ্ছে দ্রাবের আংশিক চাপ, বোঝা গেছে? তাহলে দেখো তোমরা সহজেই বলতে পারবে যে দ্রবণের যে চাপটা হবে সেটা কি বলো তো, সেটা কি হবে, অবশ্যই কি হবে, এটা ইকুয়াল টু কি হবে, এটা অবশ্যই হবে P1 প্লাস P2। দ্রবণের বাষ্পচাপ সমান হবে দ্রাবকের আংশিক চাপ প্লাস দ্রাবের আংশিক চাপ, ওকে? বেশ, এবার আমি আর একটা কাজ করি, কি করলাম দেখো, আমি এখানে ধরো নিয়েছি, এখানে আমি একটা পিওর দ্রাবক নিয়েছি, মানে এই দ্রাবকটা এখানে পিওর ফর্মে নিয়েছি, এটা হচ্ছে এখানে কোনো দ্রাবক নেই, শুধু আছে কি দ্রাবক, মানে কোনটা আছে, 1 আছে, এখানে শুধু 1 আছে। বেশ, আর পাশে জায়গা নেই, এখানেই করি, এখানে নিয়েছি পিওর দ্রাবক, এখানে নিয়েছি আমি পিওর দ্রাবক, এটাকে 2 দিয়ে লিখছি, তাহলে এখানে আছে দ্রাবক, এখানে হচ্ছে দ্রাবক। এখন দেখো দ্রাবকের ওপরে যে বাষ্পচাপ হবে সেটাকে বললাম P0, P01। P0 কেন বললাম, যেহেতু এটা পিওর ফর্মে আছে, যখন দেখবো পিওর ফর্মে আছে তখন আমি নট ইউজ করবো, বুঝতে পারছো? আর দ্রাবের ক্ষেত্রে বাষ্পচাপটা হবে P02, বোঝা গেছে? বেশ, এবারে দেখো আমি রাউল্টের সূত্র অ্যাপ্লাই করে না, এই দ্রবণের যে বাষ্পচাপ সেটা আমি কিন্তু খুব সহজেই
বার করতে পারি। দেখো রাউল্টের সূত্র কি বললো দেখো, আমি এখানে চটপট একটু লিখে ফেলি। রাউল্টের সূত্র, রাউল্টের বেশ দেখো রাউল্টের সূত্র কি বললো দেখো, রাউল্টের সূত্র বলছে দ্রবণের কোনো একটা উপাদানের বাষ্পচাপ, হয় দ্রাবকের বাষ্পচাপ বা দ্রাবের বাষ্পচাপ। আমি আরও কথা বলছি, এক্ষেত্রে আমি কিন্তু বলছি, আমি এক্ষেত্রে কিন্তু দ্রাবটাকে নিয়েছি উদ্বায়ী, ভোলাটাইল নিয়েছি। বেশ, রাউল্টের সূত্র কী বললো যে দ্রবণের কোনো একটা উপাদানের বাষ্পচাপ, সেটা দ্রাবক হোক বা দ্রাবক হোক, কী হবে ওই উপাদানের বিশুদ্ধ অবস্থায় যে বাষ্পচাপ, ধরো আমি যদি দ্রাবক নিয়েছি তাহলে কি হবে, দ্রাবকের বাষ্পচাপটা কী হবে, সেটা হবে যে বিশুদ্ধ অবস্থায় দ্রাবকের যে বাষ্পচাপ গণিত দ্রবণে ওই দ্রাবকের যে মোল ভগ্নাংশ তার সঙ্গে সমান হবে। দেখো এটা আমি একটু লিখলে ভালো হবে। ধরো কি রাউল্ট সূত্র কী বললো যে দ্রাবকের বাষ্পচাপটা কী হবে, বা কোনো দ্রাবকের বাষ্পচাপটা কী হবে, মানে আংশিক চাপটা যেটা P1, যেটা আমরা P1 বলেছিলাম, সেটা কি হবে, সেটা হচ্ছে পিওর অবস্থায় দ্রাবকের যেটা বাষ্পচাপ P01 ইন্টু দ্রবণে দ্রাবকের যেটা মোল ভগ্নাংশ, এই দুটোর গুণফলের সমান হবে। ওকে, একইভাবে দ্রাবের ক্ষেত্রে দ্রবণের মধ্যে দ্রাবের আংশিক চাপ এইটা যেটা P2টা, এটা কি হবে, এইটা হবে বিশুদ্ধ অবস্থায় দ্রাবের বাষ্পচাপ, মানে এইটা গণিত দ্রবণে দ্রাবের মোল ভগ্নাংশ, মানে এইটা। ওকে, বোঝা গেছে? বেশ, তাহলে দেখো এবারে দেখো, তাহলে আমি পেয়ে গেছি কি, যে দ্রাবকের আংশিক পেয়ে গেছি P01 x1, দ্রাবের আংশিক পেয়ে গেছি P02 x2। এবারে আমাকে যদি বলে যে দ্রবণের, এই যে দ্রবণের যে বাষ্পচাপ সেটা কত হবে, দেখো সেটা কত হবে, খুব ইজি। দ্রবণের বাষ্পচাপটা কী জানি, আমি জানি P1 + P2, তাহলে এখানে লিখে দাও। তাহলে এটা হচ্ছে কি হবে, P01 x1 প্লাস P02 x2। তাহলে এইটা হচ্ছে কি দ্রবণের বাষ্পচাপ, কখন, যদি দ্রাবটা হয় উদ্বায়ী, ভোলাটাইল। এবার দেখো যদি আমাকে পরীক্ষায় প্রশ্ন করে যে উদ্বায়ী দ্রাবের ক্ষেত্রে রাউল্টের সূত্রটা কি, উদ্বায়ী দ্রাবের ক্ষেত্রে রাউল্টের সূত্রটা লেখো, তখন আমি কি লিখব, তাহলে দেখো উদ্বায়ী দ্রাবের ক্ষেত্রে রাউল্টের সূত্রটা কি হবে। বেশ, একটা নির্দিষ্ট তাপমাত্রায়, তাপমাত্রা কিন্তু ফিক্সড, একটি গুণফলের সমান, মোল ভগ্নাংশের গুণফলের সমান। ওকে, তাহলে যদি পরীক্ষায় কখনো জিজ্ঞেস করে উদ্বায়ী দ্রাবের ক্ষেত্রে রাউল্টের সূত্রটা কী, তখন তোমরা এটা কিন্তু লিখে ফেলবে। একটা নির্দিষ্ট তাপমাত্রা উদ্বায়ী দ্রাব এবং উদ্বায়ী দ্রাবকযুক্ত দ্রবণের কোনো একটি উপাদানের বাষ্পচাপ, ওই তাপমাত্রায় বিশুদ্ধ উপাদানের বাষ্পচাপ ও দ্রবণ উপাদানটির মোল ভগ্নাংশের গুণফলের সমান। ওকে, সঙ্গে একটা উদাহরণ দিয়ে লিখে ফেলবে। বেশ, তো তাহলে আমরা কী দেখলাম, যে দ্রবণের ক্ষেত্রে যে বাষ্পচাপ সেটা কি দেখলাম, পিটা কি হয়, P01 x1 প্লাস P02 x2। ওকে, যেখানে পিটা মানে কি, পিটা মানে ছিল দ্রবণের ভেপার প্রেশার, আর এটা মানে কি ছিল, P01 x1 মানে কি ছিল, এটা ছিল দ্রাবকের, এটা মানে হচ্ছে দ্রাবকের আংশিক বাষ্পচাপ। ওকে, এটা কি ছিল, এটা ছিল দ্রাবের আংশিক বাষ্পচাপ। এবার দেখো আমি কি করব, ভেপার প্রেসারের সঙ্গে মোল ভগ্নাংশের গ্রাফ প্লট করে দেখব কেমন হয়। দেখো ধরো আমি কি করলাম, একটা
এটা ধরো এক্স অ্যাক্সিস, ধরো এক্স অ্যাক্সিস, এটা ধরো ওয়াই অ্যাক্সিস। আমি কি করলাম, এক্স অ্যাক্সিস দিকে আর একটা এরকম লাইন টানছি। কেন টানছি একটু পরেই বুঝতে পারবে। ওকে, বেশ। আমি এই এক্স অ্যাক্সিস বরাবর প্লট করছি মোল ভগ্নাংশকে, এক্সকে প্লট করছি। ওকে, আর এই দিক বরাবর ওয়াই অ্যাক্সিস বরাবর প্লট করছি ভেপার প্রেসারকে, এদিকে প্লট করছি ভেপার প্রেসার। ওকে, এদিকে প্লট করছি ভেপার প্রেসারকে। বেশ, ধরো এইটা করার জন্য কি করো, ধরো আমি একটা পিওর মানে দ্রবণটা যেই দ্রাবকে, তো আমি প্রথমে একটা পিওর দ্রাবক নিয়েছি। ধরো আমি এটা একটা পিওর দ্রাবক নিয়েছি। কি নিয়েছি? পিওর দ্রাবক। বেশ, ঠিক আছে, পিওর দ্রাবক। তাহলে এর ওপরে যে বাষ্পচাপটা হবে সেটাকে আমি কী দিয়ে প্রকাশ করব? সেটা হবে P01। ওকে, আশা করছি বুঝতে পারছো। আর একটু বড় করে লিখি P01। ওকে, এটা পিওর দ্রাবক। তাহলে এখানে কি বলো তো, এই মুহূর্তে এখন এখানে কী আছে বলো তো, x1 মানে দ্রাবকের মূল ভগ্নাংশ হচ্ছে এটা 1, আর এখানে কোনো দ্রাবক তো নেই, তাহলে x2 = 0। ওকে, বেশ। এবার আমি তাহলে এই মুহূর্তে এটা হচ্ছে এই পয়েন্ট, আমি এই পয়েন্টটা দিয়ে আমি এই দ্রাবকটাকে প্রকাশ করছি। তাহলে এখানে কি বলো তো, এখানে হচ্ছে x1 = 1 আর x2 = 0, মানে এই পয়েন্টটা এই সিস্টেমটাকে ডিনোট করছে। বেশ, এখন তাহলে এই পয়েন্টে কি পিওর দ্রাবক আছে, এর বাষ্পচাপটা কত হবে? সেটা হচ্ছে P01। ধরলাম এটা হচ্ছে এই পয়েন্টটা, ধরো এই পয়েন্টটা, এটা হচ্ছে P01। ওকে, বেশ। এবার আমি কি করছি দেখো, আমি কী করলাম, আমি এখানে আস্তে আস্তে দ্রাব যোগ করছি। কি যোগ করছি? দ্রাব যোগ করছি। বেশ, আর কি করলাম, এখান থেকে আমি কিছু কিছু পরিমাণে দ্রাবকটাকে সরিয়ে নিচ্ছি। তাহলে কি হচ্ছে, আমি এখানে দ্রাব যোগ করছি আর কিছু কিছু পরিমাণে দ্রাবকটাকে সরিয়ে নিচ্ছি। এর ফলে কি হবে? এর ফলে দেখো x1 এর মানটা, দ্রাবকের যে মূল ভগ্নাংশ এর মানটা আস্তে আস্তে কমবে, আর যেটা দ্রাবের মূল ভগ্নাংশ সেটা আস্তে আস্তে বাড়বে। দেখো যদি আমি দ্রাবককে না সরিয়ে নিই তাহলেও কিন্তু একই জিনিস হবে, কিন্তু দ্রাবককে সরানোর মেন উদ্দেশ্য হচ্ছে এইটা, আমি করতে চাই কি, দ্রাবকের যেটা মূল ভগ্নাংশ x1 সেটাকে আমি 0 করতে চাই। 0 করতে একমাত্র উপায় হচ্ছে আমাকে দ্রাবকটাকে কমিয়ে 0 করে ফেলতে হবে, তবেই কিন্তু আমি দ্রাবকের মূল ভগ্নাংশ 0 করব। বেশ, ঠিক আছে। তখন আমি এখানে দ্রাব অ্যাড করছি, তাহলে কী হচ্ছে যে দ্রাবের মূল ভগ্নাংশ আস্তে বাড়ছে। ধরো বললাম বাড়তে বাড়তে এই পয়েন্টে হলো দ্রাবের মূল ভগ্নাংশ হলো 1, মানে পুরোপুরি হচ্ছে এই দ্রবণটা তখন পুরোপুরি দ্রাব হয়ে গেল, পিওর দ্রাব। ওকে, আর এই যেটা দ্রাবকের মান কী হবে, দ্রাবকের মূল ভগ্নাংশ x1 = 0, সরি এইটা হচ্ছে 1। ওকে, এটা 1 হবে। বেশ, তাহলে দেখো এই প্রান্ত থেকে এই প্রান্তে গেলে কী হচ্ছে, দ্রাবকের মূল ভগ্নাংশ আস্তে আস্তে কমছে আর দ্রাবের মূল ভগ্নাংশ আস্তে আস্তে বাড়ছে। বেশ, এবারে দেখো তাহলে একদম এই পয়েন্টে চলে আসি। এই পয়েন্টে কি হচ্ছে, এই পয়েন্টে হচ্ছে দ্রবণটা কি পিওর দ্রাব। তাহলে এই পয়েন্টে দ্রবণের যেটা বাষ্পচাপ সেটা কি হবে, সেটা হচ্ছে পিওর দ্রাবের যেটা বাষ্পচাপ সেটা কত, সেটা হচ্ছে P02। ধরলাম যে এটা হচ্ছে P02। ওকে, বেশ। এবারে দেখো আমি বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি। ওকে, এখন কি হবে দেখো, এখন যেহেতু দ্রাবকের মূল ভগ্নাংশ কমছে, এর ফলে কি হচ্ছে, দ্রাবকের জন্য যে বাষ্পচাপ যেটা এইটা, ধরো আমি বললাম যে এই P1 মানে হচ্ছে দ্রাবকের জন্য বাষ্পচাপ, সেটা কত, সেটা হচ্ছে P01 x1, এইটা। এবারে কি হচ্ছে, যেহেতু x এর মানটা কমছে তাহলে এর মানটা আস্তে আস্তে কমবে, তাহলে এই দিকে আস্তে আস্তে কমবে। ঠিক আছে, একদম এই পয়েন্টে চলে এসো, এই পয়েন্টে x1 = 0। তখন তাহলে কি হবে, তখন তাহলে দ্রাবকের যে বাষ্পচাপ সেটা কী হবে, 0 হয়ে যাবে। তাহলে এই প্রান্তে দ্রাবকের বাষ্পচাপটা 0 হবে। তাহলে কী হচ্ছে, তাহলে দেখো গ্রাফটা কেমন হবে, দ্রাবকের জন্য যে বাষ্পচাপ সেই গ্রাফটা কেমন হবে, আস্তে আস্তে কমতে এই পয়েন্ট হবে। ঠিক আছে, এটা স্ট্রেট লাইন হবে, কিন্তু আমি একটু হয়ে গেছি।
এটা কিন্তু স্ট্রেট লাইন হবে। ওকে, বেশ। একইভাবে এরপর আমরা যদি চলে আসি দ্রাবের ক্ষেত্রে চলে আসি, এখানে দ্রাবর মূল ভগ্নাংশ ছিল 0 ছিল। ওকে, এর জন্য কি এই পয়েন্টে কি দ্রাবের জন্য কি যেটা বাষ্পচাপ, যেটা এইটা আমি যদি এটা P2 দিয়ে লিখি তাহলে সেটা কত ছিল? সেটা ছিল P02x2। এই প্রান্ত যেহেতু x2 = 0, তাহলে এর জন্য কত হবে? 0। দ্রাবের জন্য যে বাষ্পচাপ সেটা 0 এই বিন্দুতে থাকবে। ওকে, এবারে আস্তে আস্তে কী হচ্ছে, ডান দিকে গেলে কী হচ্ছে, x2-র মানটা আস্তে আস্তে বাড়ছে। তাহলে এর মানটা আস্তে আস্তে বাড়লে কী হবে? P2-র মানটা আস্তে আস্তে বাড়বে, মানে দ্রাবের যে বাষ্পচাপ সেটা আস্তে আস্তে বাড়ছে, এদিকে আস্তে আস্তে বাড়তে বাড়তে কত হবে? এই পয়েন্টে যেটা ম্যাক্সিমাম এই পর্যন্ত আসবে। তাহলে এটা কেমন গ্রাফটা কেমন হবে? গ্রাফটা হবে বাড়তে বাড়তে ম্যাক্সিমাম এই পয়েন্টে হবে। ওকে, বাড়তে বাড়তে ম্যাক্সিমাম এই পয়েন্টে হবে। বেশ বেশ, এবারে দেখো দ্রবণের ক্ষেত্রে বাষ্পচাপটা কি হবে। দেখো একদম এই পয়েন্টে চলে এসো। এই পয়েন্টে কি হচ্ছে? x1 = 1 আর x2 = 0। তাহলে এই পয়েন্টে কি হচ্ছে? দেখো এই পার্টটা থাকছে না, এই পার্টটা 0 হয়ে যাচ্ছে। শুধু কি হচ্ছে? দ্রবণের বাষ্পচাপটা হচ্ছে P01 x1। যেহেতু x1 = 1, তাহলে পিটা কত হচ্ছে? পিটা হচ্ছে P01 এর সঙ্গে সমান হচ্ছে। এই পয়েন্টে কি হচ্ছে? দ্রবণের যেটা বাষ্পচাপ সেটা কি হচ্ছে? দ্রবণের যে বাষ্পচাপ সেটা যদি আমি P দিয়ে লিখি তাহলে কি হচ্ছে? P = কি হচ্ছে? P01। কোথায়? এই পয়েন্টে। ওকে, আবার আমি চলে আসি এই পয়েন্টে এই পয়েন্টে x1 = 0 আর x2 = 1। তাহলে এই পয়েন্টে ওই পয়েন্টে কি হচ্ছে? এই পার্টটা কি হচ্ছে? এই পার্টটা 0 হয়ে যাচ্ছে। আর x2 = 1, তাহলে কী থাকছে? তাহলে P সমান কী হচ্ছে? তাহলে এই পয়েন্টের জন্য দ্রবণের যেটা বাষ্পচাপ সেটা কি হচ্ছে? P02, মানে এইটা। বোঝা গেছে? তাহলে কি দ্রবণের বাষ্পচাপটা এই পয়েন্টে ছিল এখানটায়, আর এই পয়েন্টে হয়েছে এখানটায়। তারপরে কী হচ্ছে? দ্রবণের বাষ্পচাপ কী হচ্ছে? এক্স সঙ্গে কী হচ্ছে? আস্তে আস্তে এক্ষেত্রে আস্তে আস্তে কমতে এখানে আসছে। ঠিক আছে, সব ক্ষেত্রে কমবে না। যদি এমন হতো যে দ্রাবের যেটা পিওর দ্রাবের যেটা বাষ্পচাপ সেটা যদি এর থেকে বেশি হতো তাহলে কী হতো? এইটা আস্তে আস্তে ওপর দিকে যেত। এক্ষেত্রে আমি গ্রাফে কী দেখেছি? এক্ষেত্রে গ্রাফে দেখেছি আমি দেখেছি P01 > P02, মানে পিওর দ্রাবের যে বাষ্পচাপ সেটা হচ্ছে পিওর দ্রাবকের বাষ্পচাপ অপেক্ষা বেশি দেখেছি বলে কী হচ্ছে? গ্রাফটা এদিকে আস্তে আস্তে নেমে আসছে। যদি উল্টো হতো, যদি P02 > P01 হতেই পারতো, তাহলে কী হতো? গ্রাফটা আস্তে আস্তে ওপর দিকে উঠতো। ওকে, বেশ। এবার আমরা দেখব যে দ্রাব যদি অনুদ্বায়ী হয়, দ্রাব যদি নন ভোলাটাইল হয়, তাহলে দ্রবণের বাষ্পচাপের সমীকরণটা কেমন হয়। ওকে, এটা আমি প্রথমে বলেছিলাম, দেখাবো এটা। তো দেখো যে আমি ধরো এই একটা দ্রবণ নিয়েছি, দ্রবণটার হচ্ছে যে যেখানে দ্রাবটা হচ্ছে অনুদ্বায়ী। ওকে, এটা এমন একটা দ্রবণ যেখানে দ্রাবটা হচ্ছে অনুদ্বায়ী। ওকে, বেশ। তাহলে এক্ষেত্রে যে দ্রবণের যেটা বাষ্পচাপটা হবে, বাষ্পচাপ কেমন ছিল বলো তো? বাষ্পচাপের সমীকরণটা কেমন ছিল? সমীকরণটা ছিল P একটু আগে করলাম, P = P01 x1 প্লাস P02 x2। ওকে, কখন এই সমীকরণটা ছিল? যখন দ্রাব ছিল উদ্বায়ী, ভোলাটাইল ছিল। এখন আমি দ্রাব যদি অনুদ্বায়ী নিই, ধরো দ্রাবটা নিয়েছি আমি নন ভোলাটাইল, দ্রাব হচ্ছে অনুদ্বায়ী, তাহলে কি হবে? তাহলে দেখো এখানে যে বাষ্পটা হবে সেই বাষ্পতে কি থাকবে? শুধুমাত্র থাকবে দ্রাবকের মলিকিউল থাকবে, দ্রাবের কোনো মলিকিউল থাকবে না। ওকে, এর ফলে কি হচ্ছে যে এই যে দ্রবণের যে বাষ্পচাপ, এখানে দেখো এই পার্টটার কোনো ভূমিকা থাকবে না। তাহলে কি হবে? এই সমীকরণটা কেমন হয়ে যাবে? সমীকরণটা হয়ে যাবে দ্রবণের বাষ্পচাপ সমান কি হচ্ছে? P01 x1। ওকে, তখন সমীকরণটা হবে এইরকম।
তাহলে দেখো এক্ষেত্রে কী হচ্ছে, দ্রবণে যে বাষ্পচাপ সেটা কী হচ্ছে, পিওর দ্রাবকের বাষ্পচাপ ইন্টু দ্রাবকের মোল ভগ্নাংশ, দ্রবণে দ্রাবকের মোল ভগ্নাংশ। যদি দ্রবণে দ্রাবকের মোল ভগ্নাংশ হয় x1, এটা বললাম দ্রাবকের মোল ভগ্নাংশ, আর x2 যদি হয় দ্রাবের মোল ভগ্নাংশ, তাহলে সমীকরণটা কেমন হবে, p = p0 x1। ওকে, বেশ, আমি সমীকরণটা এভাবে লিখতে পারি, ধরো p এভাবে লিখতে পারি, p0 x1 আমি কী লিখলাম 1 - x2, এভাবে লিখতে পারি। ওকে, দুটো একই সমীকরণ। এটা কেন লিখেছি, আমরা কি জানি যে x1 + x2 = কী হয়, 1 হয়। যে কোনো দ্রবণে দ্রাব এবং দ্রাবকের মোল ভগ্নাংশের যোগফল কী হচ্ছে, 1 হয়। বেশ, এবারে দেখো আমি কি করব, অনুদ্বায়ী দ্রাবের ক্ষেত্রে বাষ্পচাপের সঙ্গে আমি মোল ভগ্নাংশ প্লট করে দেখব কেমন হয়, বুঝতে পারছো। দেখো আমি এই পার্টটা একটু মুছে ফেলি, বেশ। দেখো ধরো আমি এখানে ওই একই রকম গ্রাফ করার চেষ্টা করছি। বেশ, এদিকে প্লট করেছিলাম কি, এইদিকে প্লট করেছিলাম ভেপার প্রেসার, এইদিকে প্লট করেছিলাম ভেপার প্রেসার, এইদিকে প্লট করছিলাম মোল ভগ্নাংশ। ওকে, ধরলাম এই পয়েন্টে x1 = 1 আর x2 = 0। ওকে, বেশ, এই পয়েন্টে এইদিকে হচ্ছে বললাম, এই দিক থেকে হচ্ছে দ্রাবকের মোল ভগ্নাংশ আস্তে আস্তে কমছে, তাহলে কমে এখানে হচ্ছে x1 = 0 আর দ্রাবের মোল ভগ্নাংশ আস্তে বাড়ছে, বেড়ে কত হচ্ছে x2 = 1, বোঝা গেছে। বেশ, এবার এখানে চলে এসো এই সমীকরণটাতে, যত আমি বাঁ দিক থেকে ডান দিকে যাব তখন x1 মানটা আস্তে আস্তে কমছে। দেখো x1 মানটা কমলে কি হবে, যে p এর মানটা আস্তে আস্তে কমবে। একদম এই পয়েন্টে চলে এসো, এই পয়েন্টে কি দেখো x1 এর মানটা 1, তার মানে কি pটা কি হচ্ছে, এই পয়েন্টে দ্রবণের যেটা বাষ্পচাপ সেটা p কি হচ্ছে, p = p0 ওকে, তাহলে ধরলাম যে p0 ধরলাম এটা হলো p0, এই বিন্দুটা p0 ওকে, তার মানে কি হচ্ছে, দ্রবণের যে বাষ্পচাপ সেটা শুরু হচ্ছে এই পয়েন্টটা থেকে। ওকে, ডান দিকে গেলে আস্তে আস্তে কী হবে, x1 এর মানটা আস্তে আস্তে কমছে, তাহলে এই সমীকরণটা দেখো x1 এর মানটা আস্তে আস্তে কমলে কী হবে, দ্রবণের যে বাষ্পচাপ সেটাও আস্তে আস্তে কমবে। বেশ, একদম এই পয়েন্টে চলে এসো, এই পয়েন্টে x1 = 0, তার মানে কী হচ্ছে, ওই পয়েন্টে দ্রবণের যেটা বাষ্পচাপ সেটা কী হবে, 0 হবে। x1 0 বসালে এই সমীকরণতে কী হয়, দ্রবণের যে বাষ্পচাপ সেটা হচ্ছে 0 হচ্ছে, তাহলে এই পয়েন্টে দ্রবণের বাষ্পচাপটা হচ্ছে 0। ওকে, আর এই পয়েন্টে ছিল, এখানটাই ছিল। এরপরে কি হচ্ছে, আমি বাঁ দিক থেকে ডান দিকে গেলে কী হবে, দ্রবণ বাষ্পচাপ কমতে কমতে এই ম্যাক্সিমাম লেভেল থেকে কমতে 0 হবে। ওকে, তাহলে এটাই হলো কি, যখন দ্রাব যখন অনুদ্বায়ী তখন বাষ্পচাপের সঙ্গে মোল ভগ্নাংশের, এটাই হলো লেখচিত্র। ওকে, বেশ, ঠিক। তাহলে দেখো এইটা হচ্ছে দ্রাব যখন অনুদ্বায়ী তখন আমরা এই গ্রাফটা পাবো। এবার দেখি যে অনুদ্বায়ী, যদি পরীক্ষায় যদি এ ধরনের কোনো প্রশ্ন আসে যে অনুদ্বায়ী দ্রাবের ক্ষেত্রে বাষ্পচাপ সংক্রান্ত রাউটের সূত্রটি লেখো। ওকে, রাউটের সূত্রটি কেমন হয়, দেখো তুমি এরকম হয়, p = p0 x1, এর মানে কি হচ্ছে যে অনুদ্বায়ী দ্রাবের ক্ষেত্রে দ্রবণের বাষ্পচাপ বা অনুদ্বায়ী দ্রাবযুক্ত দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ এবং দ্রবণে ওই দ্রাবকের মোল ভগ্নাংশের গুণফলের সমান। বেশ, এবার এটা যদি আমি একটু লিখে ফেলি তাহলে কেমন হবে, বেশ, তাহলে আমি একটু লিখে দিই তাহলে তোমাদের সুবিধা হবে। বেশ, তাহলে এটা হচ্ছে রাউল্টের গুণফলের সমান। ওকে, তাহলে কি হলো, দ্রবণে যেটা বাষ্পচাপ সেটা p
যদি পি হয় সেটা হচ্ছে পিওর দ্রাবকের বাষ্পচাপ ইন্টু ওই পিওর ওই দ্রাবকের মোল ভগ্নাংশ। ওকে, বেশ ঠিক আছে।